নিপীড়িত এলাকা শুধু নয়, এই জেলার একটি ঐতিহাসিক নাম। তার কারণ আমরা আজকে 2024-এ অবস্থান করছি। আমরা প্রায় 1974-75 সাল তখনই জন্ম হয়েছে কালের মন্দিরের একটি দেওয়াল পত্রিকা দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। তো আজকের আমরা প্রায় 50 বছরের কাছাকাছি চলে এসেছি। সেই ইতিহাস ধরে রেখেছেন যারা, তাদের অন্যতম মানুষ আমাদের সামনে প্রেমানন্দ হালদার, তার সঙ্গে আপনারা সকলেই আছেন। তো যাই হোক, সেই পত্রিকার ডাকে, সেই পত্রিকার আহ্বানে দিকপাল কিছু মানুষ, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, প্রণব কুমার পাল, এই অগ্নিস্পর্শে যিনি উদযাপন করেন সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের সকলের অন্তরের মধ্যে। যুক্ত ছিলেন। প্রথম কথা হচ্ছে মাননীয়া মমিতা হালদার দীর্ঘদিন এই পত্রিকায় লেখিকা হিসাবে যুক্ত ছিলেন। এলাকার একজন কৃতি সন্তান ডক্টর নিখিলেশ পুরকাইত, তিনিও এই কালের মন্দিরা পত্রিকা গোষ্ঠীর অন্যতম একজন, তাকে আমরা হারিয়েছি। আর হারিয়েছি পেশায় শিক্ষক, সদাহাস্যময় একজন মানুষ অনন্ত ভট্টাচার্য, যিনি একাধারে ছিলেন একজন মানে জনপ্রিয় অভিনেতা, ভীষণ ভালো গায়ক, এবং তার কাব্যে কাদম্বরী আমাদের চিরদিন মনে থাকবে। এরকম কিছু কাজ তিনি করে গেছিলেন। তো তাকে আমরা হারিয়েছি। এই প্রেমানন্দ বাবুর হাত ধরে শুরু হয়েছিল, সেটা হাঁটে হাঁটি পা পা করতে করতে 42 বছরে অতিক্রম করতে চলল। কম কথা নয়। মাঝে অনেক ঝড় ঝাপটা এসছে, কিন্তু কখনোই পত্রিকা বন্ধ হয়নি। এর সমস্ত কৃতিত্ব প্রেমানন্দ দাঁড়ে। আমি বলবো যে কথাটা প্রায় বলা হয়, প্রায় চর্বিত চর্বণের মতো, যে আমরা যারা পত্রিকা শুরু করেছিলাম তারাই প্রায় লিখে যায়
কিন্তু নতুন লেখক আমরা আর পাই না। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা ভেবেছিলাম যে পরবর্তী পর্যায়ে কেউ এসে পত্রিকার হাল ধরবে, কিন্তু সেরকম কিছু পাইনি। তবু তারই মধ্যে আনন্দের খবর বলতেই হবে, দিশা হালদারের মতো নতুন লেখিকা তারা লিখতে আগ্রহ প্রকাশ করেছে, এবং বিশ্বনাথ মণ্ডলের মতো দিন আনি দিন খায় শ্রমিক, সেও আগ্রহ নিয়ে এখানে লিখতে আসছে। এটুকুই কিছুটা আশার আলো, অন্ধকারের মধ্যে আশার আলো। একজন গৃহবধূ জ্যোতিকা পুরকাইতে যথেষ্ট বলিষ্ঠ একখানা গল্প লিখেছে। এই যে গ্রাম থেকে এদের খুঁজে বের করা, এই গ্রামের লিটল ম্যাগাজিনগুলোই সম্ভব। সম্মান জানাই পঞ্চভূমিষ্ঠ কবি সাহিত্যিক, প্রখ্যাত কবি সাহিত্যিক যারা মঞ্চে আছেন, সামনে যারা কবি সাহিত্যিক আছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার লেখা আমি দু একটা পড়বো, পরে গান করবো। সেই নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। সারা জীবন রইল জলে দুঃখের কথা কইতে গেলে এ দুনিয়ায় সবাই বলে শোনার সময় নাই। এ দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। মেলা, খুশির মেলা, ছড়াঞ্জলি এবং জীবনী গ্রন্থ ছোটদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু এর পাশাপাশি তার আরেকটি বড় পরিচয় যে তিনি বিজ্ঞান বিষয়ের উপরে অত্যন্ত জনপ্রিয় অসংখ্য বই, অসংখ্য গ্রন্থ ইতিমধ্যে লিখে ফেলেছেন। বিজ্ঞান সাধনায় বাঙালি বিজ্ঞানী, বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিং, নক্ষত্র লোকের বিজ্ঞানী, বিশ্বের রসায়ন বিজ্ঞানী, বাংলার বিজ্ঞানীদের জীবন ও আবিষ্কার, ভারতের চিকিৎসক বিজ্ঞানী, বিশ্বের বিস্ময় বিজ্ঞানী, ভারতের 12 জন গণিত সাধক, কি কেন অনেক কিছু জানার আছে, বিশ্বের চিকিৎসক বিজ্ঞানী, বাংলার বাঙালির নোবেল জয়, বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইন। তার গ্রন্থের সংখ্যা 9 করে অনেকগুলো হয়ে গেছে, এবং সোনারকাঠি পত্রিকার সম্পাদনা এখনো পর্যন্ত দক্ষ হাতে, অভিজ্ঞ হাতে তিনি করে চলেছেন।
সেই প্রণব কুমার পালকে আমরা আজকে পেয়েছি আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি পদ অলঙ্কিত করছেন। এখন এই মুহূর্তটিকে আপনারা সমবেত করতালিতে স্মরণীয় করে নেবেন। ধন্যবাদ, অভিনন্দন। ওটা ধরতে বলুন, উঠতে হবে না, ধরুন না, বসেই করুন। একটি স্মরণীয় মুহূর্ত যে কালের মন্দিরা পত্রিকা আপনারা শুনলেন স্বাগত ভাষণে, যে 42টি বছর ধরে এই পত্রিকা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে হয়তো মাঝে বেশ কিছু বছর বিরতি গেছে, সংখ্যা ঠিক মতো প্রকাশ করা যায়নি, কিন্তু ধরে তিনি একজন অন্যতম প্রতিভু, যার লেখার মধ্য দিয়ে আমাদের দক্ষিণ এলাকার ছবিগুলো ভেসে ওঠে তার উপন্যাসের মধ্য দিয়ে। আর এখানকার যে নোনা জলের, নোনা মাটির গন্ধমাখা যে মানুষগুলো, এগুলোই তার উপন্যাসের মূল চরিত্র হয়ে ওঠে। আমরা দেখতে পাই নিজেদেরকে, যেন তার উপন্যাসগুলো আমাদের কাছে আয়নার মতো মনে হয়। তো আমরা ইতিমধ্যে তার প্রথম উপন্যাস প্রকাশিত হতে দেখেছি, বন্দর উপন্যাস, যে উপন্যাসটি 1993 সালে প্রকাশিত পূর্ণিমা উপন্যাসের জন্য। সেই মানুষটিকে আমরা আজকে পেয়েছি। আমরা তার হাত দিয়ে কালান্তরের হাট, লেখক অরুণ পুরকাইত, এই বইটি প্রকাশ করব। তার সঙ্গে আছেন আমাদের প্রণববাবু, প্রণব কুমার পাল এবং প্রেমানন্দ হালদার। সুন্দর মুহূর্ত, সবাই করতালি দিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ, অভিনন্দন। সামনে আছেন শিল্প, সাহিত্য, কবিতা সবইও, তাদের সংস্কৃতির যে অনুরাগী, তাদেরকে সবাইকে আমার নমস্কার। এই কালের মন্দিরা পত্রিকার যে প্রেমানন্দ বাবু বা অরুণ পুরকাইতরা এইটা করে যাচ্ছেন, এটা গ্রাম বাংলার পক্ষে একটা গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল একটা উদ্দেশ্য বা প্রচেষ্টা। কারণ এই গ্রাম বাংলায় কতজন যে যেমন পারেন তেমন কবিতা লেখেন, গল্প লেখেন, গান করেন, যাত্রা করেন। এই বিষয়গুলোই কালের মন্দিরে এলে বোধহয় কালের মন্দিরার আরো গুরুত্ব বেড়ে যাবে, মর্যাদা বাড়বে। কারণ এই কালের মন্দিরার সঙ্গে যুক্ত থেকে অনেকেই কবিতার বই, গল্পের বই প্রকাশ করছেন। এই কালান্তরের হাট, অরুণ পুরকাইত, এর গল্প আমি আগেও পড়েছি, সম্প্রতি পড়লাম এই অপার্থিব বলে, অর্থাৎ এই কোভিডের উপরে ইঞ্জেকশন, যেটা ভ্যাকসিন নিয়ে একটা গল্প পড়েছি। একটু এইখানে আমি কালান্তরের হাট এই গল্পের বইটা পড়তে গিয়ে দেখলাম এই খোলাখালী গোবিন্দপুর, এইখানে নিশিকান্ত হালদার এরকম নাম, সেটি নাও হতে পারে, কিন্তু সে হাটকে নিয়ে তার হাটের সঙ্গে সময় পরিবর্তন, এই বিষয়টা এখানে আছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখতে লিখতে বলছেন যে আমাদের সাহিত্য, সংস্কৃতি, যে ছড়া ইত্যাদি আমাদের এই দেশের উপরে, দেশজ মাটির থেকেই জন্ম নেয়, এবং যে সাহিত্য বা শিল্পের যে ধরা যাক একটা বৃক্ষ যদি হয়, তার গোড়াটা থাকে মাটির মধ্যে, আর ডালপালা ফল ফুল উপরের দিকে থাকে, তাহলে গোড়ায় রসটা গ্রহণ করে। সেই জন্যে এই দেশে, নিজ দেশেই যে ছড়িয়ে আছে বিভিন্ন সম্পদ, এবং সে সম্পদ অনেক সময় চোখে দেখে সম্পদ মনে হয় না, কিন্তু একটু ধুলো ঝাড়লে, একটু ধোয়াধুয়ি করলে দেখা যায় উজ্জ্বল কিছু জিনিস থেকে যায়, সেগুলো ভাবায়। তো তেমনি গল্প উপন্যাস লিখতে গেলে আমাদের আশেপাশে অনেক কিছু থেকে যায়, একটু চোখ খুলে একটু মায়া মমতার সঙ্গে যদি দেখা যায়, সেগুলো কিন্তু ভীষণ ভালো কবিতাও হতে পারে, গল্প হতে পারে, উপন্যাসও হতে পারে।
এখন আমাকে অরুণ বলেছিল যে গল্প টল্পের বিষয় কি করে পাওয়া যায় বা গল্প কি করে লেখা হয় বা একটা জিনিসকে গল্পে বা কবিতায় কি করে উন্নীত করা যায় সেই নিয়ে যদি একটু বলেন। তো কবিতা সেই অর্থে আমি চর্চা করি না, তার জন্য আরো অনেকে আছেন এখানে, অমলেন্দু আছেন, হয়তো অরুণ এসে যাবে। কিন্তু গল্প উপন্যাস নিয়ে যেগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে একটু সময় যাবে, একটু 2-5 মিনিট সময় যাবে। এই অরুণ একটু সময় যাবে, একটু যদি মায়া বা মমতা দিয়ে বা একটু চৈতন্য দিয়ে যদি দেখেন, তার মধ্যে থেকে গল্প বেরিয়ে আসে। গল্প খনন করতে হয়, গল্পের জন্য পলিমাটি সরাতে হয়। এই খনন ব্যাপারটা থাকলে একটু বোঝা যায়। আর ভীষণ যেটা বলছে মায়া বা মমতা ঘোর থাকা চাই, তবে বোধহয় লেখা যায়। কবিতারও যেমন ঘোর থাকে, কোনোদিন একটা সকাল, কোনোদিন একটা ফুল বা কাউকে দেখে বা কোনো একটা কথার ভেতরে যে কথা, তার মর্মটাও অনেক সময় আমাদের বুকে বা কানে লাগে। কারণ জানেন, কিছু এই লেখালেখি করতে গেলে ভাষা চর্চা করতে হয়। ভাষার মধ্যে যে অক্ষর, আমরা পরাবিদ্যা যেটা বলি, যে অধিগত করি, যে অক্ষরের মধ্যে ব্রহ্ম আছে। আবার অপরাবিদ্যা, সেটা হলো কি আমাদের প্রতিদিন যে প্রয়োজন তারও চর্চা, সেটা চাষও দরকার, খাদ্য খাবার দরকার, দুটোকেই কিন্তু যুগ্মভাবে। সেই জন্যে এই লেখার ব্যাপারটা যে কেমনভাবে আসে সেটা একটু চর্চা বা একটু ভালোবাসার ব্যাপার থাকে। তা সেই জন্যই কি হয়, যে জন্য আমরা একটা কথাতে অত্যন্ত প্রীত হই, আবার একটা কথাতে অত্যন্ত রুষ্ট হই। এই হলো ব্যাপারটা। আমি একটা দুটো উদাহরণ দিয়ে আপনাদের বলছি গল্প লেখার ব্যাপার। আমি একবার গঙ্গাসাগর থেকে ফিরছিলাম, আমার সামনে একজন আর কি, আমরা ফিরছি, একজন মহিলা। শুধু এই নয়, অরুণ পুরকায়েত আমার প্রিয় ছাত্র, সে আমার সঙ্গে সর্বদাই ছিল এবং স্বপন পুরকায়েত, এরা দুজনে মিলে আমাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। সেই কালের মন্দিরা আজকে উঠতে উঠতে এত বছরে আগ্রা মেলে এসে তার স্নান করে নিয়েছে। তার অঙ্গনে যারা লিখেছেন তারা অনেকেই স্মরণধন্য হয়েছে। একটা কবিতা আমি পড়ছি। কালের মন্দিরা বাজাই ঘণ্টা, শোনাতে কাঁসর ধ্বনি, সেই ধ্বনি সবল যাবে বহুদূর, ঠিক যেন আগমনী। বিনিদ্র চোখ, সজাগ দৃষ্টি, সাজের প্রদীপ হাতে, জ্ঞানের পসারা, আলোর দিশারা আনিবে ধরণীতে। চেরাগের ফুল হবে বুলবুল, চিকনে হইবে সোনা, মনের আকাশে কৃষিত বাতাসে ছুটিবে টগর হেনা। তাদের গানের সুর জঙ্কারে জাগিবে ঠাসার করে, অন্ধ মানুষ উঠে যাবে সব, কাটিবে নূতন নদী। হেম মধু বঙ্কিম নবীন ইহাদের অন্ত কেউ, হয়তো বাংলার শান্ত বাতাসে তুলিবে তুফানে ঢেউ। বড় আশা নিয়ে করেছি কালের মন্দিরা বেদিকল, কেউ নিলে তার সব প্রাণ হবে সুশীতল। তারই মধ্যে আমি রয়ে যাই মাটিতে ও বাতাসে। আজকে কালের মন্দিরা এই অনুষ্ঠানে আমি এসেছি, তার কারণ এটা আমার দক্ষিণ 24 পরগনার এক ভূমি। আসলে আমাকে আজকে সভাপতি করা হয়েছে। কেন করা হয়েছে আমি জানি না, কারণ আমি প্রথম মানুষ, দ্বিতীয় হচ্ছে আমি কবি। আমার কবিতার জন্য সব
জায়গায় আমন্ত্রণ জানালে আমি যাওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমাকেও ভালো থাকার এবং সুস্থ থাকার কামনা করি। সচিন অনেক কথাই বলল, কিন্তু ওই বইগুলো আমি কি করে লিখেছি আমি বলতে পারবো না। কারণ আমার সামনে যারা আছেন আমার মনে হয় তাদের থেকে আমি কম লেখাপড়া জানি। আমার কোনো লজ্জা নেই, কিন্তু লিখে ফেলেছি। একটা কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আর সময় অল্প, আমার কবি বন্ধুরা, সাহিত্যিক বন্ধুরা, সাহিত্যিক প্রেমীরা তারা আছেন। কবিতার নাম আমি লিখে যেতে চাই। পিতামহগণের সময়ে সূর্য ছিল, চাঁদ ছিল, তারার ঝিকিমিকি, ঝড় ছিল, ঝঞ্ঝা ছিল, বৃষ্টি, ভূমিকম্প ছিল, প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি। এগুলো সব এখন আছে, শুধু বদলে 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 গেছে তার ধর্ম। কুরুক্ষেত্র যুদ্ধে একজন ছিল দুর্যোধন, একজন ছিল দুঃশাসন, একজন ছিল শকুনিমা। আর এখন আমার চারপাশে তারা আছে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে। আর এই সত্যের পূজারী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা আছেন, কিন্তু তারা ভয়ে ভীত, সন্ত্রস্ত। এত কিছুর মধ্যেও আমি লিখে যেতে চাই কাউকে পরোয়া না। নমস্কার। সহ অজস্র গুণীজনের সমাগম ঘটেছে। আমাদের প্রথম পর্বের অভিযাত্রা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের পত্রিকা কালের পত্রিকা উদ্বোধন হয়েছে। একই সঙ্গে অরুণদার একটি গ্রন্থ কালান্তরের হাট, সেটাও আজকে সকলের সামনে উন্মোচিত হয়েছে। এবং এখন সাহিত্য সভাতে আপনারা যারা অংশগ্রহণ করবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্বাগত জানাবো কবি শাকিল আহমেদকে, তিনি এসে গেছেন। এখন আমরা মঞ্চে একসময় শাকিলের মাধ্যমে প্রেমানন্দদাকে চিনতাম। পুরো নাম বলুন। মাঝখানে শরীর অসুস্থ, আজকে এসে আবার এবং এখানকার সমস্ত শুভেচ্ছা অভিনন্দন। দেখেছি সাগরে মনের মানুষ আচ্ছা সোনা, দেখেছি সাগরে মনের মানুষ আচ্ছা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে দাঁড়ায় না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে দাঁড়ায় না। দেখেছি সাগরে মনের মানুষ আচ্ছা সোনা, দেখেছি সাগরে মনের মানুষ আচ্ছা সোনা। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা
তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হলো না। দেখে সাগরের মনের মানুষ আজ আসনা, সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলগুলোকে মন্দ বিরহে তার ডাল বাঁচে না, আমায় বলে বলগুলোকে মন্দ বিরহে তার ডাল বাঁচে না। সাগরে মনের মানুষ অতিক্রয় বেগুনারে ডুবে যাও সাগরে, অতিক্রয় বেগুনারে ডুবে যাও সাগরে, বিরলে বাস করে যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। সাগরে মনের মানুষ আজ আসনা, দেখেছি সাগরে মনের মানুষ আজ আসনা, দেখেছি সাগরে মনের মানুষ আজ আসনা। জটিলা সাগরে কাপ মাত্র 8 দিন থাকার কথা ছিল মহাকাশে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে 8 দিন হয়ে গেল 9 মাস। কত কিছু জানা অজানা তথ্যের অনুসন্ধানে দিন মাস বছরে হারিয়ে একাকার মহাকাশে কিভাবে ফেরা হবে? খাদ্যাখাদ্য রোগ সুখ অজানা জানার তথ্য খুঁজতে খুঁজতে অবশ্যই এলো ফিরে বার্তা মায়ের কাছে। জয় হোক মহাকাশ গবেষণা। আঞ্চলিক ইতিহাস নিয়ে বলেছিলাম, এখন এই কবিদের সঙ্গে মিশে মিশে একটু লিখতে শিখেছি, তাই একটা ছোট্ট লেখা হয়তো ভুলভ্রান্তিতে পড়া, তবুও আমি পড়ে শোনাই। আক্ষেপ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে হার মেরেছি বারবার। আমি বাঁচতে চাই বলে করেছি আর্তনাদ, কোনো সাড়া মেলেনি। কেবল চুপ করে থাকি, জীবনের অঙ্গ মেলাতে গিয়ে কি পেলাম? যা ছিল তাও হারালাম। নানাভাবে অপদস্থ আমি, ভেঙেছে আমার মনোবল। আজ নিঃশব্দতা আমার সম্বল। তোমার আশার অপেক্ষায় চেয়ে থাকি কতকালে, হাতে হাতে খুঁজি জীবনের আসল মানে। নমস্কার। এই কবিতাটা নবরূপা জোনাকিতে ছাপার জন্য নবরূপা জোনাকি সম্পাদক চিত্তরঞ্জন বাবুর কাছে আমি কৃতজ্ঞ রইলাম। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার এই ভুলভ্রান্তি কবিতাটা তিনি চেপে আমার হয়তো এই কবিদের সঙ্গে মেশা আরো একটা সুযোগ করে দিলেন। শিক্ষকতা করি, পেশা শিক্ষকতা, কিন্তু নেশা আমার লেখালেখি। আমার একটা একক গ্রন্থ উজাল স্রোতে, তার থেকে আমি দুটো ছোট কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতার নাম উৎসারিত খিদে। পৃথিবীর নাভিকুণ্ডল থেকে উৎসারিত হিংসা দেশ, লোভ লালসারা হাত বাড়িয়ে খামচে ধরে গহীন নীলাকাশটা। দিকে দিকে হানাহানির শানিত ঝঙ্কার ধ্বনি, মুখের আড়ালে মুখোশটাকে লুকিয়ে রেখে শান দেয় সাপদ বুভুক্ষ খিদে। রাতের আধার আড়ালে অসহায় নারী মাংসে উদর ফুর্তি মুজরা করে। মানব জমিন পতিত রেখে কুরুক্ষেত্রে ফলায় সোনা,
ভাইয়ের রক্তে তৃষ্ণা মেটায়, শান্তি দিতে লাল নিশানা। বিশেষ করে আমার গুরুদেব প্রেমানন্দ হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো, যার প্রচেষ্টায়, যার সম্পাদনায় দীর্ঘদিন এই কালে মন্দিয়া পত্রিকা সম্পাদিত হয়ে আসছে। এমনি করে কালের ধ্বনি বাজুক নিরন্তর, এমনি করে সবাই মিলে আমরা আমাদের স্বর। আজ বর্তমান প্রেক্ষাপটের উপর আমার স্বরচিত একটি কবিতা পাঠ। কবিতার নাম ঘুম ধরা সমাজ। অবাক কাণ্ড, যোগ্য ব্যক্তি পড়ছে যে আজ ভাগে, তাই বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। নেতারা করছে চুরি আর সাধারণ ভোগে মরে, চোরের রাজ্য গড়ে করছো সন্ত্রাস বাড়ি বাড়ি। চাকরিতে ঘুষ দেওয়া নেওয়া ধরা হোক কারবার, নির্দোষী যোগ্য ব্যক্তিরা সাজা কেন পাবে তার? চাকরি হারা ক্রন্দন ধ্বনি শুনতে কি পাও তুমি? লজ্জা ঢাকার পথ নেই আর, গদি হতে যাও নামি। প্রতি দপ্তরে শুধু ধরে ধরে চুরি আর কারচুপি, বোঝা হতে যেন বেরোচ্ছে একে একে কেউতে গোত্রে ছাপি। মেরুদণ্ড ভেঙে শিক্ষার আজ গচ্ছ পঙ্গু সমাজ, এ অন্যায় অবিচারের কেন হবে না তো প্রতিবাদ? সমাজের বুকে থাকবে না বুঝি ন্যায় আর সম্প্রীতি? মানুষের ভালো করে না এরা আখেরের রাজনীতি। চোরেরা হয়েছে শাসক, তাই অন্যায় অবিচল, ডিগ্রিধারীর মর্যাদা নেই, বই পড়া নিষ্ফল। নমস্কার। বলতে পারে যে ছেলেটা ফুটপাতে রোজ হোটেলেতে বাসন মাজে, যে মেয়েটা বাঁচার আশায় গলির মুখে পরীর সাজে, তাদের কাছে জীবন জুড়ে পূর্ণিমা চাঁদ ঝলসে ওঠে। বলতে পারো তাদের বুকে কখনো কি গোলাপ ফোটে? যে মানুষটা পেটের টানে দু মুঠো ভাত ভিক্ষা করে, যে শিশুটা খালি পেটে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে, বলতে পারো আলোর দিশা কখনো আসে তাদের ঘরে? অন্ধকারে হারায় জীবন, মাথার উপর বৃষ্টি ঝরে। যে মানুষটা শীতের রাতে ছেঁড়া কাঁথায় দু চোখ বোঝে, পেটে তাদের খিদের আগুন, অন্ধকারে আলো ভাঁজে, বলতে পারো তাদের জন্য কজন মানুষ এগিয়ে আসে? তবুও দেখো বাঁচার জন্য তাদের চোখে স্বপ্ন ভাসে। চলার পথে সব ছবি মনকে ভীষণ টানে, এদের জন্য এগিয়ে এলে খুশির জোয়ার টানে, এদের জন্য এগিয়ে এলে খুশির জোয়ার টানে। আমার প্রথম কবিতার নাম দুয়ারে তখন ঝড়। বহু স্বপ্নের আকাশগুলো ভেজা মেঘের মতো ভাসতে ভাসতে উড়ে চলে যায় মহাশূন্যের পথে। বহু স্বপ্নের নদীগুলো মেরুদণ্ডহীনতায় ভাঙতে ভাঙতে মুখ লুকায় মোহনার কাছে। বহু স্বপ্নের বাতাসগুলো ধর্মের শিকড়টি ভাঙতে ভাঙতে দেহ কুস্তরে এসে পৌঁছায় গভীর রাতে। গোল বালিশের মতো আঁকড়ে ধরি তার অস্থি মজ্জা। গহন অরণ্যে চলে মৌন মিছিল, অচিন কন্যার বুকে নিবিড় অন্ধকারে ফুটেছে লাল পলাশ। গভীর কণ্ঠনালীতে ফোটে কৃষ্ণকলি সুর। মেধহীন অদম্য শরীরে ক্ষুধার রাশ টানতে টানতে প্রতীক এসে পড়ে ভুকা মিছিলে। অস্বচ্ছ চোখে ভিড়ের মাঝে চাতক অপেক্ষায় তিলোত্তমা, তিলোত্তমা বড় মায়ার বড় ভালোবাসার টানে দাঁড়িয়ে থাকে চৌরঙ্গীর রাস্তায়। বিচার আসবে তো? গ্রামীণ পত্রিকার এই যে লিটল ম্যাগাজিনকে নিয়ে এই যে তাদের আন্দোলন এবং তাদের এই যে সাফল্য,
এটা আমাদেরকেও কোনোভাবে অনুপ্রাণিত করে। আমারও একটা পত্রিকা আছে, এবছর 40 বছর পূর্ণ হচ্ছে। কালের মন্দিরা আমার কাছে আমার দাদার মতো, কেন জোনাকি 40 কালের মন্দিরাকে। আমি চাইবো অরুণদাকে বিশেষ করে আমি বলবো, কারণ আমি দেখেছি অরুণদা এতদিন চাকরিতে পেশাগত কারণে ব্যস্ত ছিলেন। আমাদের অনেকের মধ্যেই একটা ভুলভ্রান্তি ছিল, অরুণদা কিছু মনে করবেন না, আমরা ভাবছিলাম, অনেকেই ভাবছিলাম যে প্রেমানন্দদার এই বার্ধক্যজনিত কারণে না কালের মন্দিরা বন্ধ হয়ে যায়। সেই জায়গায় অরুণদার কথা কেন বলছি, একেবারে মুখ চড়া মানুষ। কোন সাহিত্য সম্মেলনে আপনি দেখতে পাবেন না, কোথাও বক্তব্য রাখতে উনি যান না, হয়তো বছরে 2-3টে সভায় উনাকে পাওয়া যায় কিনা আমি তা বলতে পারছি। তিনি যে সাহসে ভর করে, এবং ওনাদের পত্রিকাটা আমি দেখছিলাম, আমার পত্রিকা এই 100 কত পৃষ্ঠা হবে, 10-15 পৃষ্ঠা, আমার যা খরচ ওনাদের খরচ বেশি। ব্লু পেস্ট করে প্রচ্ছদ 4 কালার, তার এই উদ্যোগকে আমার কবিতা বলার থেকেও আমি মনে করি ধন্যবাদ জানানো দরকার। আমরা তো বিভিন্ন জায়গায় কবিতা বলি, ওটা খুব একটা বড় কথা নয়, কিন্তু আজকে কাই মনোবাক্যে আমি সাফল্য কামনা করব এই কালের মন্দিরা পত্রিকা। আমার পরিচিত অনেকেই এখানে এসেছেন, দেখুন কালের মন্দিরা টানে শাহজাদ বাবু এখানে এসেছেন, উনি ইতিমধ্যে কিন্তু একটা বই প্রকাশ করেছেন, কিছুতেই এখান থেকে উঠবেন না। তিনি কিন্তু আজকে কালের মন্দিরা টানিয়ে এসেছেন। হয়তো পেশাগত জীবনে শিক্ষকতার তাগিদে এতদিন বেরোতে পারেননি, কালের মন্দিরা তাকেও টেনে এনেছেন, এইভাবে অনেক নবীনকে টেনে এনেছেন। কালের মন্দিরের সাফল্য এখানে। আজকে আমি কিন্তু ছড়া পড়ব না, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রাবন্ধিক জনেশ্বর বাবু এখানে উপস্থিত রয়েছেন, তার চরণে প্রণাম জানিয়ে আমি একটা ছোট্ট অনুগল্প পাঠ করছি। যদিও আমি অনুগল্পের লোক নই, আমি কবিতা ছড়াই বেশি লিখি, তবু আমার অনুগল্পের নাম ঘাট। একদিন একটি পত্রিকা থেকে ঘাট নিয়ে গল্প, কবিতা বা প্রবন্ধ লেখার অনুরোধে কলম নিয়ে বসলাম, কিন্তু কলম কিছুতেই ভাষা খুঁজে পাচ্ছে না। মাথা গুঁজে বসেই আছি। এমন সময় পাশের ঘর থেকে ভেসে এলো সেই সুপরিচিত সুরেলা কণ্ঠস্বর, শুনছো, চা ফুরিয়ে গেছে, মৌয়ের মায়ের দোকান থেকে 200 চা এনে দাও। কথাটা আমার কর্ণকুহরে একদিক থেকে ঢুকে আর একদিক থেকে বেরিয়ে গেল। ঘন্টাখানিক পরে কোকিল কণ্ঠে আদরের বউ বড় কাপে ডবল চা নিয়ে হাজির হতেই আমার সম্বিত ফিরল। বললাম, কি ব্যাপার, চা আনতে এত দেরি? গিন্নি লম্বা একটা প্রণাম ঢুকে বললো, তোমার চরণে পেন্নাম। কেন গিন্নি, কি হয়েছে? এই সকাল সকাল প্রণাম করছো যে? কেন আবার? চা আনতে বলেছিলাম সে খেয়াল নেই? ও বলেছিল নাকি? ঠিক আছে ঠিক আছে, চা খেয়ে এনে দিচ্ছি। তোমার মতো পাগলকে চা আনতে বলাটাই আমার ঘাট হয়েছে। গিন্নির মুখে ঘাট শব্দটা শুনেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে আমার গরম ভাষা খুঁজে পেল গল্পের ভাষা। প্রাসাদ কারণে তাহারি উপরে রচিলা অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সামনে। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালা, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন সাজায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতে স্রোতে উচিরা ফেরিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শক্তি, রাজগুরু নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই ইহার পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদীপ অবসানে শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া,
রাজ ঐশিক চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসে। শিওরে সবাই মহিষী কহিলা, একথা নাই কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা। শুলের উপরে পরিবেশে জানা অথবা নির্বাসনে সেটা হতে ফিরি গেল চলে ছিরি প্রথমে তার ঘরে। সঙ্গে রাখিয়া স্বপ্ন মুকুট, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুট, আঁকিতে ছিল সে যত্নের সিঁদুর স্মৃতির সীমার পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবধ কি সাহস বলে এনেছিস সেটা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিকট পাত। অষ্ট রবির রশ্মি আবার খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী করিতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনি, চাইয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি উঠি রাতে ঘুমে তো গেল তার কাছে। পরে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কেনা জানি, এমন করিবি মরণের মানে ছুটিয়া চলিতে আছে। তার হতে দাঁড়ে ফিরল শ্রীমতী লইয়া অর্ঘ থালি। হে প্রবাসীগণ, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেউ পায় ভয়, কেউ তারে দেয় গায়ে। দিবসের শেষ আলোক নিভালো নগর সৌধ করে, কত জনহীন আধারে দিলি কলকলাকল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীর রাজ দেবালয় ঘরে। যাই করুন না কেন, এই যে একটা সমাবেশ, এই যে একটা মহামিলনের সমাবেশ, কবি সাহিত্যিকদের যে সমাবেশ, এটা একটা মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাদের মন্দিরা পত্রিকার মানে পক্ষ থেকে এখানে যে আয়োজন করা হয়েছে, সত্যি এটা খুবই গর্বের। একটা কথা বলি, যেটা বললে না বললে নয়, যে সত্যিকারের আমরা কিন্তু কবি নয়। মাঝে মাঝে ঝড়ের সাথে বলছি না একটা কবিতা বলতে হবে, আমার সঙ্গে গিয়ে আমি আমার হাসি পাচ্ছি। শেষের দিকে একটু লেখালেখি করি, এই লেখালেখি করতে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। সেই পরিচয় সুবাদে মাঝে মধ্যে দুই একটা জায়গায় যাওয়া হয়, কিন্তু সেই অর্থে আমরা মানে আপনাদের মতো উল্লেখযোগ্য কোনো কবি, যেমন ঝড়ের সত্তার মতো সর্বক্ষেত্রে বিচরণ করা, মানে এই রাজ্যের এখানকার আমাদের দক্ষিণের সর্বত্র বিচরণ করা। আমি ওনার সঙ্গে গিয়ে দেখেছি, যেখানে যাই না কেন সর্বত্র ওনার পায়ে গড় করেন, যেখানে সর্বত্র আমাকে আমাদের সবাইকে বাদ দিয়ে মানে ছেঁকে ধরেন ওনাকে। একটা কথা বলতে চাই এখানে, আজকের এই যে অনুষ্ঠানটা সত্যি খুবই ভালো লাগছে। অনেক সময় দেখা যায় কোনো জল অনুষ্ঠান, সেটাকে সঞ্চালনার গুণে তার মাহাত্ম বাড়ে। এখানে দেখলাম সচিন বাবু যেভাবে সঞ্চালনা করলেন এবং অবশেষ বাবু যা সঞ্চালনা ভূমিকা নিলেন, এই মানে এই সমাবেশের মাহাত্ম অনেক গুণ বেড়েছে বলে আমার মনে হয়েছে। আমি সেই অর্থে কবি নই, আমি কবি নই, আমার রক্তে মাংসে কবির সত্তার লেশটুকুও নেই, তবুও বড় সাত জাগে কবি হতে। সমাজের শোষণ, বঞ্চনা, অত্যাচার, অবিচার, নারী নির্যাতনের মতো হামেশাই কত ঘটনা ঘটে। চোখ বুজে থাকতে হয়, প্রতিবাদী মিছিলেও পা মেলাতে পারি না। আমার ভিতরে দুয়োট হাওয়া বের করে দিতে চাই, কিন্তু কবিতার ভাষায় অলঙ্কারে সাজিয়ে লিখতে পারি না, কারণ আমার সেই এলেটুকু নেই, আমার মধ্যে সেই এলেটুকু নেই। তাই হিজিবিজি আবল তাবল লিখি, যার কোনো মাথা মুন্ডু নেই। তবু শুধু এটুকু বুঝেছি, দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্র্যের নিষ্ঠুর নিষ্পেষণে জর্জরিত জীবন, সেই যন্ত্রণা থেকে মুক্তির পথ শক্ত পাথরে মাথা করে মরে। ক্ষতবিক্ষত হয় জীবন, দেহ মন। আমরা 60-এর সবে ধরেছি, ওনারা 80 ওনার পেরিয়ে গেছে, 80 কাছাকাছি।
তা ওনাদের থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে ঝড়ের মতো দৌড়তে হয়। নামটাও হয়তো সেইভাবে ওনাদের মা বাবারা সেইভাবে দিয়েছেন, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, ঝড়ের মতো দৌড়বার জন্য। যাই হোক, আমি সাংবাদিক হিসাবে একটা পত্রিকা চালাই, সোচ্চার জনতা, এবং একটা ইউটিউব চ্যানেলও চালাই, সোচ্চার জনতা মিডিয়া। একটা কবিতা আবুল হোসেন তার লেখা পোস্টার, জেনেছি সত্য বহু দিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণ, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাম। এই 4 লাইনের কবিতা সবাইকে সুযোগ করে দিতে হবে, তাই সবাইকে নমস্কার জানিয়ে, এবং আমাদের সুমনবাবু চলে গেলেন, তাকেও নমস্কার জানিয়ে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।